ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। ডুয়ার্স নামটা কম বেশি সকলেরই জানা। খুব সুন্দরভাবেই পাহাড়, খরস্রোতা নদী এবং ঘন জঙ্গল দিয়ে সাজানো গোছানো আমাদের এই ডুয়ার্স। তবে বন্ধুরা, এই ঘন জঙ্গলের ভেতরে হয়ে থাকে কিন্তু জঙ্গল সাফারি। চিলাপাতা জঙ্গলের ভেতরে যদি তোমরা করতে চাও জঙ্গল সাফারি করার কি নিয়ম রয়েছে, গাড়ি কোথা থেকে বুক করবে, কত টাকা খরচা হতে পারে এবং কোন সময় জঙ্গল সাফারিতে গেলে পরে পশু পাখি দেখার চান্সটা বেশি থাকে এবং কোন সময় জঙ্গল সাফারি পুরোপুরিভাবে বন্ধ থাকে, এরকম ছোটখাটো অনেক ইনফরমেশন তুলে ধরবো। তাছাড়াও আমি কিন্তু চিলাপাতা জঙ্গলের ভেতরে করেছি জঙ্গল সাফারি। আমার চোখে দেখা সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে। আশা করছি এই ভিডিওটি দেখলে পরে তাই তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি, এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। অলরেডি তোমরা জানো আমি কিন্তু ডুয়ার্স ভ্রমণে এসে চিলাপাতা রেঞ্জের ভেতরে থাকা খুব সুন্দর একখানা রিসর্ট, যার নাম হলো ডুয়ার্স ফরেস্টে, সেখানেই আমি নাইট স্টে করেছিলাম। এই রিসর্টের ওপরে কিন্তু অলরেডি একটি ভিডিও বানিয়ে আমি এক্সট্রা ভাবে আপলোড করে দিয়েছি আমার চ্যানেলের মাধ্যমে। তোমরা যারা দেখতে চাইছো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে কিন্তু ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। এইবারে কিন্তু ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় দুপুর 1:30টার মতো। আমাদের জিপ সাফারিতে যাওয়ার টাইমিং হয়েই এসছে প্রায়, তাই দুপুরের খাবারটা আমি রিসর্ট থেকেই কিন্তু করে নেব। দুপুরের খাবারে কি কি রয়েছে সেটাও আমি জানিয়ে দেবো। তবে এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি, রিসর্টটা কিন্তু ভীষণই সুন্দর। যদি তোমরা ডুয়ার্স ভ্রমণে এসে এখানে নাইট স্টে করো, তোমাদের কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে। চলো সোজা এবারে ডাইনিং হলের দিকেই এগিয়ে যাব। হাসিমারা রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 18 কিলোমিটার দূরে চিলাপাতার ঘন জঙ্গলের কোলে বুড়িবাসরা নদীর পাড়ে। তবে বুড়িবাসরা নদীর নামটা আশা করছি সকলেই কম বেশি শুনেছো। ডুয়ার্সের খুব নামকরা একখানা নদী। ডুয়ার্সে থাকা প্রত্যেকটা নদীর জল শীতকালের আগে শুকিয়ে গেলে পরেও এই বুড়িবাসরা নদীর জল কিন্তু কখনো শুকায় না। স্বচ্ছ জলের একখানা নদী। সেই বুড়িবাসরা নদীর পাড়েই রয়েছে দারুণ সুন্দর এই রিসর্টটি। ডুয়ার্সে যতগুলো নদী রয়েছে মূলত সবকটা নদীকেই কিন্তু খরস্রোতা নদী বলা হয়, কারণ প্রত্যেকটি নদীর জল কিন্তু শীতের মরশুমের আগে শুকিয়ে যায়। তবে বুড়িবাসরা নদী, যে নদীটার নাম আশা করছি তোমরা সকলেই শুনেছো, সেই বুড়িবাসরা নদীর পাশেই রয়েছে কিন্তু আমাদের সুন্দর সাজানো গোছানো এই রিসর্টটি। চারিদিকে বিভিন্ন ধরনের ফুল গাছ, পাতাবাহারি গাছ, আরো কত রকমের গাছ দিয়ে যে রিসর্টটা সাজানো, এখানে আসলে পরে সত্যি আর বাইরে কোথাও যেতে ইচ্ছে করবে না। আর এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু ডাইনিং হল। ডাইনিং হলটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো, ভেতরের দিকে কিন্তু অনেকগুলো বসারও ব্যবস্থা রয়েছে। তবে দুপুরের খাবারে কি কি অপেক্ষা করে রয়েছে সেটা ডাইনিং হলে গিয়েই কিন্তু বুঝতে পারবো। আজকে দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত, বেগুনি, আলু ভাজা, শাক ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি। সব থেকে যেটা আমার ভালো লাগলো, বুড়িবাসরা নদীর মাছ। আর মাছগুলো যেহেতু একটু সাইজে ছোট, তাই অনেকগুলোই কিন্তু দিয়েছে, খুব সুন্দর করে রান্না করে দিয়েছে। রয়েছে স্যালাড, এখানে মিষ্টি, দই আর পেঁপের চাটনি। এই দিয়ে দুপুরের খাবার কমপ্লিট করব। তবে হাতে সময় খুব অল্পই রয়েছে, ঝটপট করে খাবার কমপ্লিট করব। আর গাড়ি কিন্তু আমাদের রিসর্টের মধ্যেই চলে আসবে, তাই আর দেরি করা যাবে না। খাবো, খেয়ে কিন্তু অবশ্যই অনেস্ট রিভিউ দিয়ে দেবো যে খাবারগুলো খেতে কেমন হয়েছে। ডুয়ার্স ফরেস্টে এই রিসর্টের বিষয়ে যতটাই বলবো ততটাই কম পড়বে। বিশ্বাস করো, মাছটা হাতে নিয়ে প্রথমে ভেবেছিলাম কেমন খেতে লাগবে। নদীর মাছটা আলু বেগুন দিয়ে এত সুন্দর করে রান্না করেছিল, খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। যারা বাইরে ঘুরতে এসেও ঘরোয়া খাবার দাবার খেতে পছন্দ করো, তাদের জন্য আইডিয়াল জায়গা। কলকাতা থেকে খুব কম টাকা খরচা করে কিভাবে তোমরা চিলাপাতার জঙ্গলের ভেতরে থাকা ডুয়ার্স ফরেস্টে রিসর্টে এসে থাকবে এবং এখানে থাকতে হলে থাকা খাওয়াতে কত টাকা খরচা হতে পারে, সমস্ত কিছু বিষয়ের উপরে কিন্তু অলরেডি একটি ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যারা দেখোনি দেখে নিতে পারো। তাছাড়াও ডুয়ার্স ফরেস্টে রিসর্টের কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো।
দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। তবে বন্ধুরা, এদিকে রিসর্টের সামনে কিন্তু আমাদের ড্রাইভার দাদা গাড়ি নিয়েও হাজির। আর এই গাড়ি ধরেই আজকে আমি কিন্তু জঙ্গলটা ঘুরে দেখব। ঘড়ির কাঁটায় এখন বাজে 3টে বাজতে 10 মিনিট। 10 মিনিট আগেই কিন্তু দাদা গাড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছে। টাইম দেওয়া হয়েছিল আমাদেরকে দুপুর 3টে। তবে তোমরা যারা জিপ সাফারি করতে চাইছো, জঙ্গল ঘুরে দেখতে চাইছো, তোমাদেরকে যে টাইমটা দেওয়া হবে তোমরা কিন্তু সেই টাইমের আগেই রেডি হয়ে থাকবে, তাহলে তোমাদের জন্যই বেটার হবে। এখন আপাতত আমাকে বলা হলো কিন্তু আধার কার্ডের জেরক্সটা সাথে নিয়ে বেরোতে, তাই আমি আধার কার্ডের জেরক্সটা নিয়ে নিচ্ছি। আর সাথে আরো কিছু আইডেন্টি প্রুফ আমার কাছে রয়েছে, যদি পরে আমার কিছু আইডেন্টি প্রুফের প্রয়োজন পড়ে অবশ্যই আমি জানিয়ে দেবো। যেহেতু রিসর্টের সামনেই একদম গাড়ি চলে এসেছে, তাই এক্সট্রা কিছু টাকা আমাকে কিন্তু পে করতে হয়েছে। তবে এক্সট্রা কত টাকা যাচ্ছে এবং জিপ সাফারি করতে কত টাকা খরচা হচ্ছে সমস্ত কিছুটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এর আগেও আমি ডুয়ার্স ভ্রমণে এসেছি, সেই সময় শুধুমাত্র সময়ের কারণে আমি কিন্তু জঙ্গল সাফারিটা করতে পারিনি। এইবারে আর দেরি করিনি, তাই রিসর্টে এসে সাথে সাথেই জানিয়ে দিয়েছিলাম জঙ্গল সাফারি করার জন্য গাড়ি ঠিক করতে। তারাই কিন্তু এই জিপটার আমাদের ব্যবস্থা করে দিয়েছিল। রিশু, কেমন লাগছে? অনেক দারুণ। অনেক দারুণ, প্রচুর এক্সাইটেড হয়ে পড়েছে আর বারবার করেই বলছে হাতি দেখবো, হাতি দেখবো। যদি কপাল ভালো থাকে হাতি ছাড়াও হয়তো অনেক জীবজন্তুরই দেখা পাবো। ড্রাইভার দাদা আর আমাদের গাইড দাদা, যারা দুজনেই কিন্তু গাড়ি নিয়ে একদম রিসর্টের মধ্যেই চলে এসেছিল। তারা আমাদেরকে রিসর্ট থেকেই পিক আপ করেছে, যেটা তো তোমরা দেখলে। তবে তারা কিন্তু দুজনেই ভীষণ ভালো মনের মানুষ। তাদের কাছ থেকে এই জঙ্গলের বিষয়ে অনেক কিছু ইনফরমেশন আমি কালেক্ট করতে পেরেছি। তবে সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে প্রকৃতিকে তোমরা যদি একদম কাছ থেকে অনুভব করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই জিপ সাফারিটা করতে হবে। তবে এখন একটা মজার বিষয় বলি, আমার আর সৌরভের দুজনের কাজ হয়েছে, তুমি একদিকে তাকিয়ে থাকবে, আমি একদিকে তাকিয়ে থাকবো। দারুণ ভিউ, দারুণ। উফ, কি অসম্ভব সুন্দর, কত বড় বড় ময়ূর, কি দারুণ লাগছে ব্যাপারটা। দেখো কি সুন্দরভাবে উড়ে চলে যাচ্ছে, মানে আওয়াজ করা যাবে না একদমই। আমাদের গাড়িটা একটু পিছিয়ে এলো বলে ময়ূরগুলো কিন্তু সব উড়ে চলে গেল। চলে এলাম চিলাপাতা রেঞ্জ জলদাপাড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন অফিস কাউন্টারের একদম ঠিক সামনে। ব্যাক সাইডে তোমরা অফিস কাউন্টারটা দেখতেই পারছো। তবে আমি গাড়িতে বসেছিলাম, সৌরভ কিন্তু অফিস কাউন্টারে গিয়েছিল, ওকে একখানা ফর্ম দিয়েছিল। যে ফর্মটা ফিল আপ করতে হয়েছে, তার সাথে সিগনেচার লেগেছে এবং আমার আর সৌরভে লেগেছে কিন্তু আধার কার্ডের জেরক্স, যেটা জমা দেওয়া হয়েছে। আর এইখান থেকে কোর এরিয়ার ভেতরে আমরা এন্ট্রি করতে শুরু করব। তবে সত্যি কথা বলতে এখানে যে বসে রয়েছি, চারিদিকে তো বিশাল বড় বড় গাছগাছালি রয়েছে, প্রচুর পরিযায়ী পাখিদের কিন্তু ডাক শোনা যাচ্ছে। এবং কোর এরিয়ার ভেতরে গিয়ে আশায় থাকবো যদি কোনো জীবজন্তুর দেখা পাই তাহলে কিন্তু সেটা উপরি পাওনা হিসেবেই আমার কাছে থেকে যাবে। আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের পাইলট দাদা, যিনি আজকে গাড়ি চালিয়ে আমাদেরকে পুরো কোর এরিয়ার ভেতরে নিয়ে যাবে। সাথে কিন্তু গাইড দাদাও রয়েছে, যে সমস্ত কিছু বিষয়গুলো তুলে ধরবে। দাদা একটু এদিকে আসুন। দুজনকেই নমস্কার। আচ্ছা, আজকে যে আমরা এই জিপ সাফারিটা করব, আমাদের টাইমিংটা কি রয়েছে, কতক্ষণ ঘোরানো হবে এবং কত টাকা চার্জ লাগছে সমস্ত কিছুটাই একটু বলে দিন। আপনার হলো সাফারির টাইমিং হলো 3:30 থেকে 5টা, 1.5 ঘন্টা রাইড। আর গাড়ি যে চার্জেস রয়েছে সেটা হলো 1500 টাকা, আর গাইড চার্জ 350 টাকা। আচ্ছা, এটা সরকারি রেট। আর এই যে আপনারা দুজন গিয়ে যে আমাদেরকে রিসর্টের কাছ থেকে নিয়ে এলেন, তার জন্য তো এক্সট্রা টাকা চার্জ করতে হয়েছে। কত টাকা করে লাগে এই বিষয়টা? ওটা তো ড্রাইভারই বল। আচ্ছা দাদা, আপনার ডিস্টেন্সের উপর হয়। কাছে যদি হয় 100 টাকা, একটু দূরে হলে 200 টাকা, তার চেয়ে একটু যদি দূরে হয় তাহলে 300 টাকা, তার চেয়ে আরো দূরে হলো 500 টাকা। আচ্ছা, দুজনকেই ধন্যবাদ। চলুন তাহলে এবারে আমরা জঙ্গল সাফারির দিকে এগিয়ে যাই। এবারে আমরা আশায় থাকবো আমরা জঙ্গলের ভেতরে গিয়ে কি কি দেখতে পাই। দিনে 4 বার জঙ্গল সাফারির টাইমিং থাকলে পরেও একদম ভোরবেলা আর সন্ধেবেলা যদি তোমরা সাফারি করো তাহলে কিন্তু জীবজন্তু দেখার চান্সটা বেশি থাকে। সাফারির দুদিকে গাছগুলো পুরোটা জারুল গাছ, মানে এই গাছের ফুল হয় এপ্রিলের লাস্ট উইক থেকে। মানে গাছের যে ফুলটা হয় কালারটা হলো বেগুনি রঙের হয়, মানে পুরো জঙ্গলটা ফুলে ভরে যায়। একদম ভোরবেলা 5:30টার সময় সবার প্রথমে সাফারি শুরু হয়, তারপরে সকালবেলা 7:30, তারপরে দুপুর 2টো এবং লাস্ট হয় বিকেল 4টের সময়।
ছেলের জন্য এই সাফারিটা করা, যে আমি ছেলেকে নিয়ে একটু জঙ্গলের মাঝে আসবো, কিছু যদি দেখতে পাই সেগুলো ওকে দেখাবো। কিন্তু বেচারা ঘুমিয়েই পড়লো। একটু ভেতরের দিকে গিয়ে ওকে আমি অবশ্য তুলে দেব। তবে আমার মনে হয় এখন এই মুহূর্তে একে অপরের সাথে কথা বলাটা বেশি প্রয়োজন নয়, প্রয়োজনটা হলো জঙ্গলের দিকে তাকিয়ে থাকা। ডুয়ার্সের বিভিন্ন জঙ্গলে এই জঙ্গল সাফারি হয়ে থাকে, যেমন বক্সা, জয়ন্তী, নেওড়া ফরেস্ট, জলদাপাড়া, চিলাপাতা। তবে যতগুলো ফরেস্ট রয়েছে সবগুলোতে কোনো না কোনো জীবজন্তুর দেখা পাওয়া গেলে পরেও জলদাপাড়া এবং চিলাপাতাতে সব থেকে বেশি জীবজন্তু দেখা যায়। এই দেখো, একটা নদীর ওপরে ছোট্ট একখানা কাঠের ব্রিজ, যেই ব্রিজটা আমরা পার করছি, নিচ দিয়ে বয়ে গেছে একখানা নদী। দাদা, নদীটার নাম কি রয়েছে? বানিয়া নদী। আচ্ছা, একদম স্বচ্ছ জলের একটা নদী। চিলাপাতা জঙ্গলের ভেতরে থাকা এই বানিয়া নদীতে বিশেষ করে সন্ধ্যের পরে কিন্তু হরিণের দল এবং হাতিরা জল খেতে আসে। জিপ সাফারি এখন কিন্তু বন্ধুরা অনলাইনে বুক হয় না, তোমরা অফলাইনে বুক করতে পারবে। যে রিসর্টে থাকবে ডুয়ার্সে এসে সেই রিসর্টে কথা বলে নিলেও কিন্তু তারা জিপ সাফারি বুক করে দেবে। এবং যারা হাতি সাফারি করতে চাইছো, হাতি সাফারি এখন এই মুহূর্তে অনলাইনে বুক করা যায়। এবং তোমরা চাইলে পরে কিন্তু যে রিসর্টে থাকবে সেখানেও কথা বলে পরে হাতি সাফারি বুক করে নিতে পারবে। পুরো ঘন জঙ্গলের ভেতরে কিন্তু আমরা এন্ট্রি করেছি, একটা আলাদা রকম রহস্যময় জায়গা এখানে পরিবেশ তৈরি হয়েছে। এটাকে বলা হয় নলগড় ওয়াচ টাওয়ার। যেহেতু নলরাজার গড় বলে একটা দুর্গ আছে পাশে, কাছাকাছি বলে নলগড় ওয়াচ টাওয়ার বলা হয়। এটাতে টুরিস্টের এলাও না, ফরেস্ট গার্ডরা এখানে থাকে। নলরাজার গড় দেখতে যাওয়ার আগে জঙ্গলের মাঝে চোখে পড়ল নলগড় ওয়াচ টাওয়ার। তবে এই ওয়াচ টাওয়ারের মধ্যে শুধুমাত্র বন দপ্তর কর্মীরাই থাকে। আজকে আমরা এই জঙ্গলের ভেতরে কতটা রাস্তা অতিক্রম করব এবং জঙ্গলটা ঘুরবো একটু বলুন দাদা। আমরা আজকে মোটামুটি 30 কিলোমিটারের মধ্যে রাউন্ড করব। আচ্ছা, আর আমরা যেখান থেকে বেরোলাম আর কি, জার্নিটা স্টার্ট করলাম, ওখানে তো অনেকগুলো এরকম জিপ গাড়ি ছিল। তারাও কি এই জঙ্গলের ভেতরে এন্ট্রি করেছে, না আরো বিভিন্ন জায়গায় আরো জঙ্গলগুলো এই আছে? রুট যে আমরা ঢুকলাম এন্টার পয়েন্ট, ওই রুট দিয়ে সব ঢুকেছে। ওরা এগিয়ে গেছে, আমরা একটু পেছনে আছি। আচ্ছা, চিলাপাতার মধ্যে একটা দুর্গ ছিল, প্রায় 500 বছরের পুরনো। আচ্ছা। দুর্গটা নলরাজা গড় নামে পরিচিত। এটা কুচবিহার রাজার ছিল। কারণ আগে হচ্ছে ভুটান রাজার কোচবিহার রাজার মধ্যে যখন তাদের যুদ্ধ হতো, ওই সময় যুদ্ধের ক্ষেত্রে সুবিধার জন্য কোচবিহার রাজা এখানে কেলাটাবে দুর্গ করেছিল। আর এই দুর্গের দেখাশোনার দায়িত্বে ছিলেন কোচবিহার রাজার এক বীর সেনাপতি ছিলেন হলো চিলারাই। আর ওই চিলারাই নামে আবার চিলাপাতার নামটা হয়েছে। হ্যাঁ, সেই দুর্গের এখন কিছুটা অংশ এখানে পড়ে রয়েছে, মানে প্রায় ধ্বংসপ্রাপ্ত একদম। বুঝতেই পারছো তোমরা, জঙ্গলের মাঝে যেহেতু। জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভের মধ্যে হাতিদের যাতায়াতের জন্য প্রধান করিডোর হলো এই চিলাপাতার বন, যার কারণে এখানে পর্যটকরা আসলে পরে বেশিরভাগ সময় কিন্তু হাতি দেখতে পায়। এটা গেট ছিল, এটা সব বসে গেছে, এখন মাটির তলায় চলে গেছে। আর এই দুর্গের ভেতরে এক ধরনের গাছও আছে যেটা রামসুপারি গাছ নামে পরিচিত। মানে ওই গাছের কোষটা রক্তের মতো লাল। গাছটা আমরা একটু এগিয়ে ডান দিকে রয়েছে, দেখাবো। গুপ্ত যুগের সময়কালে নির্মিত এই নলরাজার গড় দুর্গটি কিন্তু চিলাপাতা জঙ্গলের ভেতরে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। গাছটা হলো ম্যাম, আপনার ওই ডান দিকে যে গাছটা দেখতে পাচ্ছেন সবুজ লম্বা লম্বা পাতাটা, ওই গাছটা হলো রামসুপারি গাছ। মানে ওই গাছের কোষটা রক্তের মতো লাল। রামসুপারি গাছের বিষয়ে যদি বলি, নামের মধ্যে সুপারি উচ্চারণ থাকলেও এটি কিন্তু কোনো রকম সুপারি গাছ নয়। রামসুপারি গাছের রসটি আঠালো, তরল এবং রক্তের মতো লাল হওয়ায় অনেকে কিন্তু রক্তপাতকারী গাছও বলে ডাকে। আমরা তো জঙ্গলের দিকে তাকিয়েই রয়েছি, যদি কিছু দেখতে পাই তার আশায়। তবে সব থেকে ভালো লাগলো এই বিষয়টা, ড্রাইভার দাদা এবং তার সাথে গাইড দাদা দুজনেই কিন্তু ভীষণ ভাবে জঙ্গলের দিকে নজর রাখছে যাতে আমাদের কিছু দেখাতে পারে। আচ্ছা, দাদার কাছে একটা কথা জিজ্ঞেস করব, এই জঙ্গলের বিষয়ে তো আমরা ভীষণ কমই জানি যতটা আপনারা জানেন, কারণ আপনাদের প্রতিনিয়ত এখানে আসতে হয়। এখানে মানে কোন টাইমটা বেস্ট হবে যাতে আসলে পরে সেই সময় কিছু একটা দেখা যেতে পারে? আপনি হলো মানে আপনার জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল অবধিতে। এপ্রিল পরে একবার বৃষ্টি পড়ে গেলে আবার সাইডিং এর চান্সটা কমে যায়, কারণ ওই সময় গাছের পাতা ঝরা আরম্ভ করে যায়। গাছের পাতাগুলো ঝরে যায়, তারপর ছোট 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 গাছ গাছালিগুলো শুকিয়ে যায়। তখন কি হয়, পশুদের খাওয়াটা কিন্তু পুরোটাই কমে যায়। ওই সময় পশুরা খাওয়ার খোঁজে দলে বলে যেদিকে সেদিকে ঘুরে বেড়ায়। ওই সময় আপনি 100% পাবেন। নলরাজার গড় থেকে বেরিয়ে কিছু দূর মেন রোডটা হলো, মেন রোড থেকে পেরিয়ে এখন জঙ্গলের দিকে ঢুকছি, যেটা গ্রাসল্যান্ড দিকে যাচ্ছে এখন গাড়ি। ওখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ার উঠে আমরা একটু ওয়াচ করে দেখবো কিছু দেখতে পাই কিনা।
জলদাপাড়া এবং বক্সা জাতীয় উদ্যানের ঠিক মাঝখানে অবস্থিত চিলাপাতার এই সুবিশাল জঙ্গলটি, যার কারণে এইখানে যদি তোমরা জঙ্গল সাফারি করে থাকো তাহলে একটু নজর রাখলে পরে 4 ধরনের হরিণ, ময়ূর এবং বন্য শূকর থেকে শুরু করে দাঁতাল হাতি, বাচ্চা হাতি এবং বিভিন্ন প্রজাতির কিন্তু পাখি দেখতে পারবে। এই সময় ঘটেছিল আমাদের সাথে সেই অবাক করা ঘটনা। দেখো, আমরা যে যার মতো গল্পে মত্ত ছিলাম, কিন্তু কিভাবে একদম চোখের সামনে দিয়ে রাস্তার এপার থেকে ওপারে চলে গেল এই সুন্দর হরিণটি। কাছ থেকে দেখতে না পারলে পরেও দূর থেকে দেখেছি, যা দেখে ভীষণ ভালো লেগেছিল। কি দারুণ একখানা ভিউ পেলাম বন্ধুরা, কি বলবো, অসাধারণ। হরিণটা এপার থেকে ওপারে গেল, কিন্তু ক্যামেরাতে বন্দি করা ভীষণ চাপের হয়ে উঠেছিল। দেখো, আমরা যে রাস্তা ধরে যাচ্ছি, রাস্তার ওপরেই একদম কি সুন্দর ময়ূরটা। খুব আস্তে কথা বলতে হচ্ছে, কারণ বেশি জোরে কথা বললেই কিন্তু উড়ে যাওয়ার চান্স রয়েছে। অসম্ভব সুন্দর। বলা হয়ে থাকে এই চিলাপাতা জঙ্গলের ভেতরে 180 প্রজাতির পাখি রয়েছে। একটু ফলো করলে বেশ অনেক রকমের পাখি দেখতে পারবে। আস্তে আস্তে আমাদের গাড়িও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর সেই আওয়াজে আশা করছি ময়ূরটাও কিন্তু ভেতরে জঙ্গলের দিকেই এগিয়ে যাচ্ছে। আমি একটু রিশুকে দেখাবো, বাবা তুমি একদম আওয়াজ করবে না, হ্যাঁ, আস্তে করে মাথাটা বের করে দেখো। ময়ূর দেখেছো? এই দেখো, এই দেখো, দেখেছো? এই যে মা, কি দারুণ দুর্ধর্ষ লাগছে ব্যাপারটা, দেখেছো? তুমি মজা পেলে? হ্যাঁ। কি দারুণ দৃশ্য দেখো, একদম ময়ূরের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা এখন আমরা কোথায় এসে পৌঁছালাম দাদা? এখন হলো আমরা হলো তোরসারি বাড়ির কাছে পৌঁছালাম, যেটা গাছল্যান্ডের কাছে। আচ্ছা আর এটা হলো একটা বিট অফিস, মানে কোদালবস্তি রেঞ্জের একটা বিট। আচ্ছা পাশে গ্রাসল্যান্ডটা, ওপারে যে ফরেস্টটা জলদাপাড়া ফরেস্ট, সাইড দিয়ে একটা নদী গেছে তোরসা। আর কিছু দূর পা দিয়ে গিয়ে আমরা ওয়াচ টাওয়ারটা পাবো, সিসিল্যান্ড ওয়াচ টাওয়ার। আচ্ছা। 4 অক্টোবর যখন ভুটান থেকে জল ছেড়ে দিয়েছিল, ওই সময় পলি জমে ঘাসগুলো পুরোটা নষ্ট হয়েছে, গ্রাসল্যান্ড গুলো। এই ঘাসটার নাম হলো পুরুন্ডি গাছ বলা হয়। হাতি, বাইসন, গন্ডার সব এখানে নেমে পড়তো। কিন্তু 4 অক্টোবর পরে মানে পলি জমে গিয়ে পুরো গ্রাসল্যান্ডটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমরা এখানে এখন দেখার চান্সটা আমাদের কমে যাচ্ছে। চিলাপাতার জঙ্গল এবং জলদাপাড়া অভয়ারণ্যের মাঝখানেই ছিল এই গ্রাস লাইন। তার পাশ দিয়ে বয়ে গেছে তোরসা নদী। গন্ডার দেখার আদর্শ জায়গা ছিল কিন্তু একসময় এই গ্রাস লাইন এরিয়া। রিশুও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। বেশ অনেকগুলোই ময়ূর আমরা দেখতে পেলাম, তবে এতক্ষণ যেই ভিউটা দেখছিলাম তার থেকে ভিউটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেল। তোরসা নদীর পাশে অবস্থিত এই ঘন বনের প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মন কাড়তে বাধ্য করে। ডুয়ার্স ভ্রমণ করে আমি যদি আমার নিজস্ব অভিজ্ঞতা জানাই, তাহলে অবশ্যই বলবো যারা বন্যপ্রেমী, যারা অ্যাডভেঞ্চার প্রেমী, যারা প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চায়, তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা। এইদিকে সূর্যি মামাকে দেখো, কি অসাধারণ লাগছে দেখতে। তবে এখানে আসার সাথে সাথে ঘটে গেল আরেক ঘটনা। আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম, কিন্তু একজন ড্রাইভার দাদা আমাদের দৌড়ে এসে বলল গাড়িটা স্লো করে দিতে। কারণ এইখানকার যে বন দপ্তর কর্মীরা রয়েছেন, তারা ঠিক বুঝতে পেরেছে এই জঙ্গলের আশেপাশে কোথাও হাতি ঘোরাঘুরি করছে। এসে পৌঁছালাম ওয়াচ টাওয়ারের কাছে, তবে আসার সাথে সাথেই জানতে পারলাম জঙ্গলের ভেতর থেকে নাকি হাতির আওয়াজ পাওয়া গেছে। তাই একদম সকলকেই বললো চুপচাপ হয়ে যেতে। চুপ করেই দাঁড়িয়ে থাকি, দেখি যদি হাতি বেরিয়ে আসে। ওয়াচ টাওয়ারের সামনে লাইন দিয়ে পরপর কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকটা গাড়িতে একজন করে গাইড দাদা এবং একজন করে ছিলেন ড্রাইভার দাদা, এবং প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ট্যুরিস্টরাই ঘুরতে এসেছেন। আর প্রত্যেকটা গাড়ির ড্রাইভার দাদা এবং গাইড দাদারা কিন্তু বারবার করে সকলকেই বলছিলেন একটু চুপ করে যেতে, কারণ আমরা যদি বেশি চিৎকার চেঁচামেচি করি তাহলে কোনো রকম জীবজন্তু থাকলে সেটা কিন্তু বাইরের দিকে আর বেরিয়ে আসবে না। তবে সবাই তো আর সমান হয় না, সকলের চিৎকার চেঁচামেচিতে আর পশুটাও কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসছিল না। তবে এইখানকার বন দপ্তর কর্মীরা তারা কিন্তু ঠিক আন্দাজ করে নিয়েছিলেন যে এইখানে একটা হাতি অবশ্যই রয়েছে। ওয়াচ টাওয়ারের ওপরে উঠেছি। ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর দেখাচ্ছে।
তবে বন্ধুরা নিচে সকলেই কিন্তু দাঁড়িয়ে ছিল আর অপেক্ষায় রয়েছে হাতি যদি বেরিয়ে আসে। তবে আমরা আসার পর পর এত গাড়ি ঢুকেছে এবং সকলে এত আওয়াজ করছে, জানি না এখন হাতি বেরিয়ে আসবে কিনা। আমি একটু জিজ্ঞেস করব এখানে যারা ঘুরতে এসেছে। নমস্কার কাকু, ভিডিও করলে সমস্যা নেই তো? বলছি জঙ্গল সাফারিতে যে বেরিয়েছেন কিছু কি দেখতে পেয়েছেন? হ্যাঁ, আমরা প্রথমে হাতি পেয়েছি, প্রথমেই একটা দাতাল হাতি আচ্ছা আমাদের গাড়ির খুব কাছে চলে এসেছিল। তো আর তারপরে আমরা ময়ূর দেখতে পেয়েছি, ময়ূরের ছবি তুলেছি। আর আমরা কিছু বাঁদর দেখেছি আর কি, আচ্ছা আর কিছু মনে হলো কাঠবিড়ালির মতন কিছু দেখতে পেয়েছি। আচ্ছা কাকু, একটু আপনি বলুন আপনার কেমন এই লাগছে, কি কি দেখলেন? একসাথেই ছিলাম আমরা, আচ্ছা একসাথেই ছিলাম। ওই দেখলাম হাতি আসছে, তারপরে দাতাল হাতি আমাদের দিকে আসছিল, তবে চিৎকার করতে আবার ঘুরে পালিয়ে এলো। আর সেই ওইটা দেখে মুহূর্তটা নিশ্চয়ই ভীষণ ভালো লেগেছে। জানি না আমাদের কপালে আছে কিনা, তবে অপেক্ষায় রয়েছি। যদি হাতি দেখতে পাই তাহলে তো ব্যাপারটা বেশ জমেই যাবে। ওইদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। এইখানে সিচুয়েশনটা ঠিক এমনই ছিল, সকলেই হাতি দেখার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। হাতি হয়তো জঙ্গলের ভেতরে আমাদের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছে, কিন্তু আমাদের চোখে আর পড়ছে না। তবে গাইড দাদা বললেন, গাড়িতে ওঠো, তোমাদের আজ আমি হাতি তো অবশ্যই দেখাবো। হাতিটা কোন দিকে গেল? জঙ্গলে চলে গেছে তো না? ময়ূর, এই যে ময়ূর। আচ্ছা আচ্ছা, ওই যে হাতি হাতি আছে, এখনো ভেতরে আছে। মানে বুঝতে পারছো কতটা ভয়ানক ব্যাপার? এই যে এখানেও ময়ূর, ময়ূরটা দেখাও, কি অসাধারণ দৃশ্য। বাবা ময়ূর, ওই যে হাতি চলে এসছে, কিন্তু হাতি চলে এসছে। গাইড দাদার কথা শুনে যখন আমরা গাড়িতে উঠে সামনের দিকে রওনা দিলাম, তখনই কিন্তু কিছুটা দূর এগিয়ে গিয়ে চোখে পড়লো জঙ্গলের ভেতরে থাকা এই হাতিটি। হাতিটি আমাদের অনেক কাছেই ছিল, তবে গাড়িতে বসেই কিন্তু ক্যামেরা বন্দি করতে হয়েছিল। জঙ্গল সাফারি শুরু করার সময় সবার প্রথমে ড্রাইভার দাদা আর গাইড দাদা আমাদের বলে দিয়েছিলেন, তোমরা কোনো রকম জীবজন্তু দেখতে পেলে সেটা গাড়িতে বসেই দেখবে, জঙ্গলের ভেতরে গিয়ে গাড়ি থেকে নিচে নামার চেষ্টা করবে না, তাহলে তোমরা নিজেরাই কিন্তু বিপদের মুখে পড়ে যাবে। জঙ্গলের বিষয়ে যেহেতু আমরা খুব একটা বেশি জানি না, তাই আমার মনে হয় গাইড দাদা এবং ড্রাইভার দাদার কথা মেনে চলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এই যে ময়ূর, উফ কত যে ময়ূর দেখলাম, কিন্তু নজর পড়ে রয়েছে হাতির দিকে। হাতি যদি একবার তাড়া করে। আচ্ছা দাদা, এরকম কি কোনোদিনও হয়েছে যে হাতি বেরিয়ে তাড়া করেছে? হয়েছে না এরকম? সেই মুহূর্তটা মানে ঠিক কি করা উচিত? সামনে যদি হাতি দাঁড়িয়ে থাকে তাহলে আমাদের পেছনে দাঁড়িয়ে থাকে। আচ্ছা আর সামনে হাতি দাঁড়িয়ে থাকলে যদি 100 মিটারে ঢুকে যায় রাস্তা থেকে, তাহলে আমাদের পিকআপ গিয়ে সামনে দাঁড়িয়ে থাকতে হবে। কি হয়, পেছন দিকে তাড়া করলে আমরা সামনে ছুটতে পারি, সামনের দিকে তাড়া করলে আমরা পেছনে ছুটতে পারবো না। একটা হাতি আছে, রাস্তা আমরা যাচ্ছি সাইড দিয়ে তাড়া করে, ধুলো উড়িয়ে তাড়া করে। সেদিকে এমন হয়েছে যেমন কি সামনে একটা দাতাল হাতি বেরিয়েছিল, দাতাল হাতিকে দেখতে দেখতে পেছনে দাঁড়িয়ে দেখি তো পেছনে দাতাল হাতি দাঁড়িয়েছিল। তো ওই সময় আমাদের মনটা কেমন লাগছিল আর কি, কোন দিকে কি হবে না হবে। ভাগ্য ভালো সামনে গাড়িটা ডান দিকে ঢয়ে গেছে, তখন পিকআপ গিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে আস্তে 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 একটা যে আবার লেফারটা পেয়েছিলাম। দাদার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারলে চিলাপাতার জঙ্গল জীবজন্তু দেখার জন্য কতটা আদর্শ, এবং এখানে আসলে পরে তোমরা কিন্তু একদম ভোরবেলা এবং বিকেলবেলার টাইমিংয়ে যদি তোমরা জঙ্গল সাফারি করো তাহলে যে কোনো জীবজন্তু অবশ্যই দেখতে পারবে। তবে জঙ্গল সাফারি করে যেটা বুঝতে পারলাম সেটা অবশ্যই বলবো, সুন্দরভাবে জার্নিটা কমপ্লিট করার জন্য এবং রোমাঞ্চকর করার জন্য অবশ্যই কিন্তু ড্রাইভার দাদা এবং গাইড দাদার কথা মেনে তোমাদের চলতে হবে। জঙ্গল সাফারি করার সময় যদিও বা হঠাৎ করে তোমাদের সামনে কোনো রকম জীবজন্তু চলে আসে, তাহলে তোমরা কিন্তু কেউ ভয় পেয়ে কিংবা আনন্দের ছলে চিৎকার চেঁচামেচি করবে না, তাহলে তোমরা তো বিপদের মুখে পড়বে, তার সাথে তোমাদের সাথে থাকা সকলেই কিন্তু বিপদে পড়ে যাবে। এবং জঙ্গল সাফারি করার সময় অবশ্যই জঙ্গল দিয়ে যখন জার্নি করবে তখন কিন্তু নজরটা রাখবে একদম ঘন জঙ্গলের দিকে।
প্রায় সন্ধে হয়ে এসছে আর এসে পৌঁছালাম কিন্তু রিসর্টের কাছে। আমাদেরকে রিসর্ট থেকে দাদারা কিন্তু নিয়ে গিয়েছিল গাড়ি করে, আবার রিসর্টের কাছেই পৌঁছে দিয়ে গেল। ভীষণ সুন্দরভাবে জঙ্গল সাফারি করলাম আর আমার চোখে দেখা সুন্দর সুন্দর মুহূর্তগুলোও ক্যামেরা বন্দি করেছি, যেগুলো তোমরা দেখেছো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লেগেছে। আজকে কিন্তু আমি এই রিসর্টেই নাইট স্টে করবো এবং কালকে সকাল সকাল বেরিয়ে যাব ডুয়ার্সের 7 পয়েন্ট ঘোরার উদ্দেশ্যে। 7 পয়েন্ট যে আমি ঘুরবো তার একটি আলাদা ভিডিও বানাবো এবং খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দেবো। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে পরে লাইক করে দিতে পারো। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।